ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ, দেশকে অস্থির করে ভোট বানচালের অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। কেন জানি না, মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আসন বন্টনে প্রায় চূড়ান্ত। ভোটাধিকার হরণের চেষ্টা হলে রুখে দেয়ার হুঁশিয়ারি। একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন ঘিরে উৎসব মুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়, ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরে অবস্থান। শুটার ফয়সালের 2 সহযোগী ভারতে আটক। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ঢাকার উদ্বেগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং বছরের প্রথম দিন প্রাথমিকে শতভাগ বই দিলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা। জানুয়ারির মাঝামাঝি পাওয়ার আশা শিক্ষা উপদেষ্টার। অব্যবস্থাপনা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বগুড়া 6-এর পাশাপাশি ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে তোলা হয়েছে ফর্ম। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। 17 বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা 17 নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ 17 বছরের রাজনৈতিক স্তব্ধতা। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা 17 আসন ছেড়ে ভোলা 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না, মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বহির্ভূত আইন করবে না বিএনপি। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা। আমরা আপনাদের সঙ্গে আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি দেশের নানা সমস্যা, সংকট ও পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলেও এ সময় জানিয়েছেন নেতারা।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ৩ দিনের মাথায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়, তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। ভার্চুয়ালি উপস্থিত থাকতে আর এখন কাছাকাছি পাচ্ছে, এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান আমির খসরু। দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায়, এটাও কিছু কিছু আলাপ হয়েছে। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আরাক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবেন বলে জানান দলের নেতারা। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত নেতাকর্মীরা। এখানে তার নিয়মিত অফিস করার কথা রয়েছে। যদি তিনি এখানে নিয়মিত অফিস করেন তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের পর্যবেক্ষণও এখান থেকেই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, গুলশান, ঢাকা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি। 10 দলীয় এই জোটের আসন বণ্টনও প্রায় চূড়ান্ত। বিকেল সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানিয়েছেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান, আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারব। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি। 10 দলীয় জোট কেবল নির্বাচন কেন্দ্রিক নয়, জাতীয় ইস্যুতে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করবে বলেও জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের। বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল দেশ। টানা 3য় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরেও পালিত হয়েছে অবস্থান কর্মসূচি। সংগঠনটির সদস্য সচিব
আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার নির্বাচন করতে চাইলে হাদি হত্যার বিচার করতেই হবে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। দুপুর 2টোর দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যা করে থামানো যাবে না ন্যায়ের লড়াই। সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন করতে চাইলে বিচার নিশ্চিত করুন। সরকার যদি থাকতে চান ইতিহাসের সবথেকে সুন্দর নির্বাচন যদি করতে চান এই জনগণের মতামতকে প্রাধান্য দেন। এই জনগণকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। এদিন শাহবাগ ছাড়াও বিভাগীয় শহরেও অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে। নির্বাচনের আগে হাদির বিচার কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে না। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে। পল্টনে গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে তার সহযোদ্ধারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মূলত আজকে তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের এই অবস্থান চলছে শাহবাগে। আপনারা জানেন আজকে শুধু শাহবাগ না, ইনকিলাব মঞ্চের ঢাকা যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শাহবাগের পাশাপাশি পুরো দেশেই চলছে। আমরা জানি যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি কিন্তু কিছুক্ষণ আগেও বলছিলেন তাদের এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির খুনিদের চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের সম্মুখীন না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা দেখেছি যে এই যে শৈত্য প্রবাহ চলছে প্রচণ্ড শীতের মধ্যে এখানে ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই প্রত্যাশা এবং সকলেরই একটাই দাবি, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেন এবং তার পরিকল্পনাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনেন। আপনারা জানেন যে আজকে প্রশাসনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হলেও সেটা কিন্তু সেই সংবাদ সম্মেলনের যে তথ্যপাত্র তাতে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট না। তারা বলছেন যে এভাবে কোনোভাবেই আসলে ওসমান হাদির বিচারকে কোনোভাবেই হালকা করা যাবে না, কোনোভাবেই ওসমান হাদির এই যেই ইনসাফের ভিত্তিক রাজনীতি গড়ার জন্য, ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য ওসমান হাদি জীবন দিয়েছেন সেটা প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজপথে থাকবেন এবং তারা ওসমান হাদি হবেন এবং প্রত্যেকের কণ্ঠে আমরা দেখছি যে ওসমান হাদির ন্যায় বিচার প্রতিষ্ঠায় ওসমান হাদির খুনিদের বিচার হওয়া না পর্যন্ত তাদের এই রাজপথে অবস্থানের কথা কিন্তু তারা দৃঢ়ভাবে বলছেন। তারা বলছেন যে কোনোভাবেই কোনো কুচক্রী মহল যাতে তাদের এই জমায়েতের মধ্যে এসে যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেই নির্দেশনা কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন আগামীকালকে পর্যন্ত তারা দেখবেন, এরপরে বৃহৎ আকারে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও রয়েছে। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই বলছিলেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম শাহবাগে। এদিকে হাদি হত্যার তদন্ত শেষ পর্যায়ে শীঘ্রই জড়িতদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 7 থেকে 10 দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দেবে পুলিশ। সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। এবার ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা।
অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের প্রায় ৩,০০০ ঘটনা নথিভুক্ত হওয়ার দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান ভারতের। শুক্রবার এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। দুদিন পর রোববার নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ক্যাটেগরিক্যালি রিজেক্টস এনি inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. We note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts as systemic persecution of Hindus and maliciously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India. ভারতের বিভিন্ন স্থানে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, গণপিটুনিতে হত্যাসহ মুসলমানদের উপর নিপীড়নের ঘটনা ঘটছে। এছাড়া বড়দিনকে কেন্দ্র করে আক্রান্ত হন খ্রিস্টানরাও। এসব ঘটনা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। ভারতকে বিভ্রান্তিকর বক্তব্য এবং অপপ্রচার থেকে বিরত থাকতে আবারও আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মুখপাত্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে IL-T20 মাতিয়ে বিপিএল এ মুস্তাফিজ, রংপুর রাইডার্স জার্সিতেও সেরাটা দেয়ার প্রত্যয়। সিলেটে পৌঁছে অনুশীলনে সোহানের দল। মাধ্যমিকে সব শ্রেণীর শতভাগ বই পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিনেই প্রাথমিক আর ইবতেদায়ীর শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এনসিটিভিতে এক অনুষ্ঠানে নিম্নমানের বই নষ্ট করা সহ এই খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা। যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের শিশুরা এই বইগুলো ব্যবহার করতে পারবে। ফলে আমি এই যে বিশাল কর্মযজ্ঞ আমরা করলাম, এটা প্রায় সফলভাবে সমাপ্ত হতে চলেছে। শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে তার আগে অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে। এবার দেশের বাইরের খবর। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ 3 ধাপে অনুষ্ঠিত হবে। এবারের ভোট, দ্বিতীয় ধাপের ভোট হবে 11 জানুয়ারি। 25 জানুয়ারি তৃতীয় ধাপের ভোটের পর করা হবে ফল ঘোষণা। তবে সংঘাতের কারণে বহু এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে বলে দাবি করেছে জান্তা প্রধান, আর নির্বাচনের বৈধতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। IL-T20 অভিজ্ঞতা কাজে লাগে বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবেন দলের জন্য পারফর্ম করতে। বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়ে জানালেন মুস্তাফিজুর রহমান। দুবাইয়ে তাসকিন সাকিবদের পারফরমেন্সে খুশি। কাতার মাস্টার বললেন, এসব দেশে যত বেশি বাংলাদেশিরা খেলবে ততই ভালো হবে দেশের ক্রিকেটের। মুস্তাফিজুর রহমান দ্বিতীয় দফায় গিয়েছিলেন IL-T20 খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার। বাঘা বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তার মায়াবী কাটারে। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে ছেড়ে এসেছেন দুবাই ক্যাপিটালসকে। 25শে ডিসেম্বর বড়দিনে সতীর্থ তাসকিন আহমেদকে নিয়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজ। এরপর বিপিএলে রংপুর রাইডার্সের যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে রোববার নিজেদের প্রথম ম্যাচের আগেই রাইডার শিবিরে যোগ দিলেন ফিজ। পরিবার সমেত এলেন সিলেটে। তাসকিন সাকিবকে নিয়ে দুবাই মাতিয়ে উচ্ছ্বসিত কাটার মাস্টার জানালেন IL-T20 অভিজ্ঞতা কাজে লাগবে বিপিএল এবং T20 বিশ্বকাপেও। চেষ্টা করি, সবাই থাকলে তো আমাদের দুই তিনজন কেন সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। বিমানবন্দর থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন মুস্তাফিজুর রহমান। হেড কোচ মিকি আর্থারের কাছ থেকে বুঝে নেন তাকে নিয়ে দলের পরিকল্পনা। পরে নেটে নিজেকে ঝালিয়ে নেন ফিজ। পাশাপাশি বুঝে নেন সিলেটের উইকেটের লেংথ। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী দিনে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বিসিবি পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটি।
নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা 17 আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ। দেশকে অস্থির করে ভোট বানচাল অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সতর্ক থাকার আহ্বান। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের। আসন বন্টন প্রায় চূড়ান্ত। ভোটাধিকার হরণের চেষ্টা হলো রুখে দেওয়ার হুঁশিয়ারি শফিকুর রহমানের। এবং নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এ সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়ে। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মনির হুসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।